আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য নিকেতনে। আজকে আমরা একটা বিশেষ পর্বে উপস্থিত হয়েছি। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি হতে চলল। অনেক লাশ, অনেক আহত, অনেক হাহাকারের বিনিময়ে আমাদের গণতন্ত্রের একটা পুনরুদ্ধার হয়েছে। আমরা গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছি। কিন্তু এই যে অনেক গল্প, অনেক কষ্ট, এই হাহাকার, রক্ত, এগুলোর পেছনে যারা কাজ করেছেন তাদের ভূমিকা কিন্তু খুব একটা উঠে আসছে না। বিশেষ করে আমাদের চিকিৎসক সমাজের ভূমিকা। চিকিৎসকরা অনেক করেছেন, শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে তাদেরকে চিকিৎসা দেওয়া, এই যে এত হতাহত হয়েছে, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তাদের অপারেশন করা। এমনকি 2জন চিকিৎসকের গল্প আমরা জানি যে তাদের ব্যক্তিগত গ্যারেজে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র করে তারা অনেক মানুষকে চিকিৎসা দিয়েছেন। সেই গল্পগুলো কিন্তু আমাদের মূল স্রোতে আমরা শুনতে পাচ্ছি না। আমরা সেগুলো আজকে শুনব। 2জন বিশিষ্ট ব্যক্তি, নেতৃস্থানীয় ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত আছেন। তাদের কাছে সেই জুলাই দিনের গল্প আমরা শুনব। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আব্দুস শাকুর খান, অধ্যাপক এবং বক্ষব্যাধি বিশেষজ্ঞ, এবং আমার আরেকজন বিশেষ অতিথি উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, অধ্যাপক ইউরোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এবং তার আরেকটা বড় পরিচয় হচ্ছেন উনি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। স্যার, আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন আপনারা? জি, আলহামদুলিল্লাহ। স্যার? আলহামদুলিল্লাহ ভালো, এবং আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে আমাদেরকে এই অনুষ্ঠানে, এরকম একটি ব্যতিক্রমী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনারা যারা দর্শক আছেন এবং এই ক্যামেরার পিছনে যারা কাজ করছেন এবং তাদের সকলকেই, এখন টিভির সকলকেই, শুভানুধ্যায়ী সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রফেসর শাকুর স্যার, আমি আপনাকে দিয়েই শুরু করছি। আপনার কাছ থেকে আমরা শুনবো যে স্যার, এই যে প্রায় 2 বছর হতে চললো, তো জুলাই দিনে, এই গত 2 বছর আগে জুলাই অভ্যুত্থানে আপনি স্যার আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করেন। ধন্যবাদ। আসলে আমরা জুলাইতে বসে কথা বলছি 2 বছর আগের জুলাই নিয়ে। তো এভাবে তো প্রতি বছরই জুলাই আসে। বিশেষ করে 24-এর জুলাইয়ের কথা আপনি যেহেতু ইঙ্গিত করলেন, এই মাসটার কথা বলতে গেলে আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার অন্তরের কিছু কথা, আমার কিছু আস্থার জায়গা, কিছু অনাস্থার জায়গা সবই চলে আসে। প্রথমত, জুলাই মাসটা যখন শুরু হয়েছিল, একটা আন্দোলন শুরু হলো। তো আন্দোলনের শুরুতে বিশেষ দাবি নিয়েই আন্দোলনটা ছিল, এবং যথেষ্ট আমার কাছে সেই দাবিটা যৌক্তিকও মনে হচ্ছিল। তারপরও তার আগের বছরগুলোর অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হচ্ছিল এটা বোধহয় গতানুগতিক একটা আন্দোলন হবে, একটা পর্যায়ে থামিয়ে দেওয়া হবে, অথবা আন্দোলনটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি দেখতে পেলাম যে আন্দোলনের শুরু থেকে যতই দিনক্ষণ যাচ্ছিল, তখন আন্দোলনকারীদের যৌক্তিক দাবিটা একটা আস্থার জায়গায় চলে এসছে। এই আস্থা শব্দটা অনেক সময় আমাদের কাছে খুব ছোট্ট শব্দ মনে হয়, কিন্তু এই আস্থার জায়গাটার পেছনের গল্পটা এবং আস্থা যে তৈরি হওয়া, এই বুননটা, এটার পেছনে যে কত শক্ত কমিটমেন্ট এবং মানুষের অভিপ্রায়, মানুষের আস্থা, এইটা ভালোবাসা, এগুলো থাকে, এটা কিন্তু জুলাইতে খুব সুন্দরভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপলব্ধি করেছিলাম। আমরা একটা অহিংস আন্দোলন কিভাবে সহিংসতার মুখোমুখি হতে হলো সেটা আমরা দেখলাম। যেহেতু আমি একজন চিকিৎসক, সাধারণত মানুষের কষ্ট, ব্যথা, অসুখ বিসুখ নিয়ে আমি বেশি ভাবি। আমি যখন দেখলাম যে আন্দোলনের একটা পর্যায় থেকে দমন পীড়ন, তৎকালীন বা তদানীন্তন সরকার কর্তৃক যে দমন পীড়নটা শুরু হলো, এবং দমন পীড়নের পরিপ্রেক্ষিতে আন্দোলনের যে একটি দাবি নিয়ে শুরু হলো, সেই দাবিটা কিন্তু এক পর্যায়ে জাতীয় দাবিতে চলে আসলো, এবং একই সাথে সম্পূর্ণরূপে বল প্রয়োগ যাকে বলে, সেই বল প্রয়োগ হতে শুরু হলো, এবং সেটা শুধু ঢাকা কেন্দ্রের মধ্যে থাকলো না, কেন্দ্র থেকে ছড়িয়ে সমগ্র বাংলাদেশে গেল। আমি খুব কিন অবজারভার হিসাবে আমি খেয়াল করলাম যে বল প্রয়োগটা হচ্ছিল, সেখানে জানমালের ক্ষতি শুরু হয়ে গেল, এবং এই জানমালের ক্ষতিটা দেখা গেল এটা কোনো স্থান কাল পাত্র ভেদ নাই, এটা সার্বিকভাবে, বিশেষ করে শিশু, ছাত্র এবং পরবর্তীতে জনতা সবাই অ্যাফেক্টেড হলেন। তো একটা আন্দোলনের এই ধরনের বল প্রয়োগ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে, একটি স্বাধীন রাষ্ট্রে কখনোই কাম্য না। আমিও খুব ব্যথা পেয়েছি, কথা বলেছি, কখনো কখনো পোস্টও দিয়েছি। কিন্তু একটা আন্দোলন সংগ্রামে আহত হলো, নিহত হলো,
সেটা যেমন আমাকে কষ্ট দিল, তারপরে আমি কষ্ট পাওয়া শুরু করলাম বেশি আকারে যখন দেখলাম যে একজন আহত ব্যক্তি তার চিকিৎসার জন্য তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে বাধা দেওয়া হচ্ছে, যখন দেখলাম চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার পরে চিকিৎসায় বাধা দেওয়া হচ্ছে, যখন দেখলাম একজন চিকিৎসককে লুকিয়ে লুকিয়ে এই ধরনের আহতদের চিকিৎসা দিতে হচ্ছে, ঔষধপত্র জোগাড় করতে হচ্ছে, স্বাভাবিকভাবে আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়লাম। কিন্তু ভেঙে পড়লেও আমার মধ্যে একটা আস্থার জায়গা ছিল যে এদেশের মানুষ যেহেতু এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে গেছে, মানবিক এই বিপর্যয়ে মানবতার ফ্ল্যাগ নিয়ে সামনে এগিয়ে আসছে, এটা সমাধান হবেই। সেই লক্ষ্যে আমি ব্যক্তিগতভাবে হয়তো সকল ক্ষেত্রে সাহায্য করতে পারিনি সরাসরি, কিন্তু আমি বিভিন্ন হাসপাতালে জরুরি বিভাগে এবং আমার পরিচিত ডাক্তার যারা ছিলেন তাদের মাধ্যমে যোগাযোগ করে এই চিকিৎসাগুলো যেন যে কোনো উপায় দেওয়া হয় সেই ব্যাপারে পরামর্শ, অনেক সময় অনলাইন চিকিৎসাও আমি দিয়েছি। কিছু কিছু রোগী চিকিৎসায়ও আমি সরাসরি অংশগ্রহণও করেছি, কিন্তু সেটা খুবই ক্ষুদ্র অবদান বলে আমি নিজেকে মনে করি। কারণ আমার কাছে মনে হচ্ছিল এই ধরনের মানবিক বিপর্যয় যেটা কিনা মানব সৃষ্ট, এটা কোনো ঝড় নয়, ভূমিকম্প নয়, অথবা প্রাকৃতিক কোনো বিপর্যয় না, এটা মানব সৃষ্ট বিপর্যয়। যারা এদেশের জনগণকে শান্তিতে রাখবে, শৃঙ্খলায় রাখবে এবং তাদের দাবি দাওয়াকে আস্থায় নিয়ে আলোচনা করবে, তারা যখন বল প্রয়োগ করলেন এবং সাথে তাদের সহযোগী অনেককেই নামিয়ে দিলেন। এই পর্যায়ে যখন এই আহত নিহতের সংখ্যা বাড়ছিল, আমি মানসিকভাবে, আমার পারিবারিকভাবে এবং আমার পেশার দিক থেকে আমি খুব ভেঙে পড়েছিলাম। এবং যারই ফলশ্রুতিতে কোনো এক সময় আমি কিন্তু রাস্তায় অবস্থান নিয়েছিলাম। আমার আজকে যদিও জুলাই, আমার গত 2 বছর আগের যে অগাস্টের 2 তারিখের কথা আমার খুব মনে পড়ছে। আমি দেখলাম যে আমি যখন চিকিৎসা দেওয়ার সুযোগ পাচ্ছি না, আমি যখন তাদের পাশে দাঁড়ানোরও সরাসরি জায়গা পাচ্ছি না, তখন আমি তো কিছু কথা বলি, মিডিয়াতে আসি, জনগণকে নিয়ে কথা বলতে আমি ভালোবাসি, অসুখ বিসুখ নিয়ে কথা বলতে ভালোবাসি। তাহলে এই যে অসুস্থ মানসিকতার শিকার হয়ে আজকে বাংলাদেশের মানুষ যেভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে, আত্মাহুতি দিচ্ছে, মা তার সন্তানকে নিয়ে আসছে, তার পাশের সন্তানটা মরে যাচ্ছে, অথবা বাসার ছাদে বা জানালায় দাঁড়িয়ে যে শিশুটি অবলোকন করছিল মা বা বাবার সাথে, সেও গুলিবিদ্ধ হচ্ছে। এই যে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া, আক্রান্ত হওয়া এবং একটা আন্দোলনকে এইভাবে দমনপীড়ন করার পরে যে বিপর্যয় হচ্ছিল, আমার পরিচয় একজন চিকিৎসক হতে পারে, কিন্তু আমার সবার আগে পরিচয় আমি একজন বাংলাদেশের নাগরিক। এবং আমি একটা যে গ্রুপের নাগরিক, এটা কিন্তু আমরা প্রিভিলেজড। আমি ডাক্তার হয়েছি, মানবিক সেবায় ব্রত, আমি সেবাদানে ব্রত থাকি, কিন্তু আমি সেটা পারছি না। তখন আমি একদিন সকালে আমার যখন ঘুম ভাঙলো সকালবেলা, তখন হঠাৎ করে জানলাম যে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে একটা ডাক্তার এবং চিকিৎসক চিকিৎসা পেশার ছাত্রছাত্রীদের একটা সমাবেশ আছে এই ঘটনার প্রতিবাদে। আমি আমার পরিবারের সাথে আলাপ করে সম্মতি নিয়ে আমি সেই সকালে সেই সভায় গিয়েছিলাম এবং সেই বৃষ্টি স্নাত শুক্রবারের সকালটা আমার সারা জীবনের অন্য সকালের থেকে ভিন্ন সকাল হয়ে গেল। এবং এক পর্যায়ে আমি কিন্তু গিয়েছিলাম শুধু সংহতি জানানোর জন্য, অবস্থান নেয়ার জন্য, কিন্তু সেই সংহতি যখন আমাকে প্রকাশ করতে বলা হলো, তখন কিন্তু আমার অন্তর থেকে যে কথাগুলো এসেছিল সেটা আপনাদের মিডিয়া সহ সব মিডিয়ায় প্রচার হয়েছে। এবং সেই প্রচারটা এমনই ছিল যে আমি মানুষ যদি হই তাহলে আমি মানবতার পক্ষে কথা বলবো, আমি যদি সচেতন সমাজের একটা অংশ হই তাহলে আমি সেই কথা বলবো, আমি যদি চিকিৎসক হই, চিকিৎসা সেবা দিয়ে থাকি, তাহলে আক্রান্ত মানুষ এবং ক্ষতিগ্রস্ত মানুষ, নিহত মানুষ এবং নিহত যে সদস্য যে পরিবার হারিয়েছে তাদের পক্ষে আমি একজন চিকিৎসক হিসেবে আমার দায়িত্বের জায়গা থেকে যতই বিপদসংকুল অবস্থা থাকুক না কেন, আমার মুখে যেন সেই কথাগুলো আসে। ওই সময় আমি একটা কথা বলেছিলাম যে আমরা রক্তস্নাত জাতি, সামান্য বৃষ্টি আমাদের আন্দোলন থামাতে পারবে না। যে জাতি রক্ত দিয়ে তার ইতিহাস লিখতে জানে, যে জাতি রক্ত দিয়ে ভাষার আন্দোলন করে ভাষাকে নিয়ে আসতে পারে, যে জাতি রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করতে পারে, যে জাতি রক্ত দিয়ে 90-এর অভ্যুত্থান আনতে পারে, সে জাতি যখন এখন ঐক্যবদ্ধ, একদম নারী পুরুষ শিশু
আবাল বৃদ্ধ বনিতা শ্রমিক সবাই যখন ইনভলভ হলো, আমি তখন নিজেকে গর্ববোধ করলাম চিকিৎসক সমাজের একজন অন্তত হয়ে আমি ওখানে এই বক্তব্যগুলো পেশ করেছিলাম এবং বলেছিলাম নিশ্চয়ই এমন একটি সকাল আসবে যে সকালে আমরা যে দেশটা ভাবছি সেরকম একটা দেশ পাবো, যে গণতন্ত্র আমরা ভাবছি সেই গণতন্ত্র আমরা পাবো, যে কথা আমরা বলার স্বাধীনতা হারিয়েছি সেটা বলতে পারবো। যতই বাধা আসুক সকল সমস্যার সমাধান অবশ্যই থাকে, অঙ্ক যতই কঠিন হোক তার সমাধান থাকে। এই বক্তব্যগুলো তখন আমার ছিল। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আরও আপনার কাছ থেকে শুনবো। আমরা প্রফেসর রফিক স্যার আপনার কাছে আসছি, কারণ আপনি স্যার সরকারের একটা টার্গেট লিস্টেও ছিলেন, কারণ আপনি একজন চিকিৎসক, তার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, এবং এর ধারাবাহিকতা আমরা দেখেছি যে আপনি 22 জুলাই তারিখে সরকারের কাছে অ্যারেস্টও হয়েছেন, মেট্রো রেলে হামলা হয়েছে, আপনাকে তাতে আসামি করা হয়েছে। তো সুতরাং আপনি দেখেছেন ঘটনার একদম ভেতর থেকে কিভাবে এই আন্দোলন দানা বাঁধলো, কিভাবে এত বিস্তৃত পথ পাড়ি দিল। স্যার আপনার কাছ থেকে আমরা শুনতে চাইছি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলি। আমি প্রথমে স্মরণ করতে চাই ডাক্তার সজীব এবং ডাক্তার রুবেল, যারা শহীদ হয়েছিলেন এই জুলাই আন্দোলনে, এবং সহ আমাদের যারা ভাইয়েরা যারা আহত হয়েছেন। আপনারা সকলেই জানেন যে ডাক্তার আবু সাইদ, ওয়াসিম সহ অসংখ্য ভাইয়েরা যারা শহীদ হয়েছেন, এবং যারা অনেকেই যাদের নিখোঁজ, যাদের কোনো খোঁজ পাওয়া যায়নি এখন পর্যন্ত, এরকম অনেকেই আছেন। তাদের সকলকে স্মরণ করছি এবং আরও স্মরণ করছি যারা যুদ্ধাহত, এখনও যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছেন চিকিৎসার জন্য, বিভিন্ন হাসপাতাল টু হাসপাতাল ঘুরছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করতে চাই। দেখেন, জুলাই যে বিপ্লব, এই বিপ্লবটি কিন্তু একদিনের প্রেক্ষাপট নয়। দীর্ঘ 17 বছরের যে রোষানল, মানুষের মনের মাঝে যে ক্ষোভ, সেটি প্রেক্ষাপট জুলাই আন্দোলনকে অনেকটাই বেগবান করেছে। এবং সেখানে কিন্তু জুলাইয়ের পূর্বে যে হাইকোর্টের একটি রায়, যে কোটা যে সংস্কার, সে কোটাটাকে যখন পুনর্বহাল করা হলো, সেটাকে নিয়েই কেন্দ্র করে কিন্তু সেই জুলাই আন্দোলন শুরু। এবং সেই আন্দোলনের শুরু থেকেই আমাদের ইনভলভমেন্ট, এবং সেই ইনভলভমেন্টটি এরকম হলো, সেটি যারা জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দানকারী যারা ছিলেন, তাদের সাথে আলাপচারিতায় হয়তো এই নাহিদ বলেন কিংবা অন্য যারা এই ভিপি নূর বলেন, তাদের সাথে আলাপ করলেই জানতে পারবেন যে তাদের সাথে আমাদের কি সম্পর্কটা ছিল। নাহিদ যখন অসুস্থ হয় তখন আমরাই কি রোল প্লে করেছি, কিংবা ভিপি নূর বা কিংবা রাশেদ কিংবা আমাদের দলের যারা অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে তাদের পাশে আমরা কীভাবে দাঁড়িয়েছি, সেই ইতিহাসগুলো যদি আপনারা একটু যাচাই করেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন। তবে ডাক্তারদের এই সংগ্রামে জড়ানো, সেটি কিন্তু দুইটা প্রেক্ষাপট, একটি সহায়তা দানকারী আর একটি বিরোধিতা দানকারী। সুতরাং দুটো পক্ষই কিন্তু এখানে খুব ভালোভাবেই সক্রিয় ছিলেন। এবং সেখানে যেরকম কথাটি উঠেছে যে শহীদ মিনারের যে আন্দোলনে, এই জুলাই আন্দোলনের পক্ষে যারা লড়েছিলেন, চিকিৎসকরা যারা দাঁড়িয়েছিলেন, আবার শান্তি সমাবেশ নামে কিন্তু আরেকটি পক্ষ দাঁড়িয়েছিলেন যারা জুলাই আন্দোলনকে বিরোধিতা করেছিলেন। সুতরাং দুটি পক্ষই কিন্তু সেখানে সক্রিয়। নাহলে কিন্তু বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি যেটি এখন আছে, পিজি হাসপাতাল, সেখানে কিন্তু যে আগুন লেগেছিল, যে অসংখ্য ট্রান্সপোর্ট পড়ে গিয়েছিল, বি ব্লক ক্ষতি হয়েছিল, তাহলে সেটা কারা ঘটিয়েছিল? এবং সেখানে কিন্তু আপনার হেলমেট পরিহিত অনেক ডাক্তারকেও কিন্তু দেখা গিয়েছিল। সুতরাং সেই জায়গাগুলো কিন্তু ভিন্ন প্রেক্ষাপট। সুতরাং সেগুলোকে নিয়ে এখন আর বলার সময় নেই। সেইগুলোকে আমরা যদি স্মরণ করতে চাই তাহলে অনেক কথাই বলতে হবে আপনাকে। তবে জুলাই আন্দোলনটা আমাদের অনেক কিছুই স্মরণ করিয়ে দেয়। কারণ আমরা যখন আন্দোলনের সাথে সম্পৃক্ত হই, সেই সময়টি ছিল একটু ভিন্ন। কারণ সেখানে ধরেন যারা আহত হয়েছে, সেটা কিন্তু আহতের ইয়েটা কিন্তু পরবর্তীতে। কিন্তু প্রথমেই কিন্তু আপনি দেখবেন যে অনেক বাবা মা তার বাচ্চাকে নিয়ে আন্দোলনে নেমেছিলেন, এবং স্কুল কলেজ সেখানে কিন্তু গিয়েছেন। সেখানে আমি নিজেই ভিকারুন্নেসা নূন কলেজের সামনে দাঁড়িয়ে দেখেছি আমাদের ডাক্তার ভাইয়েরা কীভাবে তার বাচ্চাদেরকে নিয়ে ওই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে। সেখানে আমি নিজেও দাঁড়িয়েছিলাম। তো সুতরাং সেই জায়গাটি আমরা দেখেছি, এবং আন্দোলনকে কীভাবে সংগঠিত করা যায়, সুসংগঠিত করা যায়, সেখানেও কিন্তু আমাদের একটি বড় রোল প্লে করেছিলাম আমরা। স্যার, আমি আপনার কাছে আরও অনেক কিছুই শুনবো, তবে আমাদের বিরতির একটা সময় এসেছে। বিরতির পরে আমি সরাসরি আপনার কাছেই চলে আসবো।
দর্শক, ফিরে আসলাম বিরতির পর আরোগ্য নিকেতনে এবং আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস শাকুর খান এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। স্যার, আমি আপনার কাছে বিরতির আগে ছিলাম, আপনি যেখানে বলছিলেন যে ভিকারুননিসায় সেখানে আমাদের চিকিৎসকরা ছিলেন, অনেক বাবা মা তাদের সন্তানের সঙ্গে সেই আন্দোলনে উপস্থিত ছিলেন, আপনি নিজেও ছিলেন। স্যার, আপনি যদি আরও আমাদেরকে এই গল্প শোনান। শুধু ভিকারুননিসা নুন কলেজ নয়, সেখান থেকে মৌচাকে গিয়েছি, মৌচাক মার্কেটের সামনে, সেখানেও যে দেখি যে আমাদের অনেক পরিচিত যারা যেহেতু একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, এবং সেখানে দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা কীভাবে সেখানে এসেছেন। এবং এটাও সত্য কথা যে যারা ধরেন সরকার দল করেছেন, ওই সময় সরকার দলের তাদের সন্তানরাও কিন্তু স্কুল কলেজে পড়েছেন, তাদের বিবেকের কাছে কিন্তু তাদের প্রশ্ন জেগেছিল যে তারা এই আন্দোলনের সাথে থাকবে কি থাকবে না। তারাও কিন্তু অনেকেরই সন্তান কিন্তু সে সময় কিন্তু মাঠে নেমে এসেছিল, বিশেষ করে এই আন্দোলনের সম্পৃক্ত হওয়ার জন্য। এবং আন্দোলন তারা করেছেন এবং সেই আন্দোলনটা একটা পর্যায়ে কিন্তু সহিংসতা রূপ নিয়েছে। এবং সেখানে আপনি জানেন যে বিশেষ করে যে 19 তারিখে যে রাজনৈতিক প্রোগ্রামটি ছিল, সেখানে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু সরাসরি সেখানে ডিক্লারেশন করেছে 19 তারিখে, এবং সেখান থেকে প্রেস ক্লাব থেকে আমাদের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিলেন এবং তারা অনেকে আহত হয়েছিলেন। আমরা সেই হাসপাতালে রেখে তাদেরকে চিকিৎসা করেছি। ওই সময় তো মনে হয় স্যার কারফিউ শুরু হয়ে গিয়েছিল, 19-20 তারিখের থেকে কারফিউ শুরু হয়েছিল, এবং 20 তারিখ যে 20-21 দুদিন কারফিউ ছিল। এবং সেই কারফিউতে আমাদের ঢাকা কলেজের ছেলে আহত হয়েছিল। আমি নিজেই পঙ্গু হাসপাতাল, যেটি নিটোর যেটি বলি, সেখানে গিয়েছিলাম সেই ইমরানকে দেখার জন্য। ইমরানের পায়ে গুলিবিদ্ধ ছিল এবং মানে রক্ত ঝরছে, কাতরাচ্ছে। সেই অবস্থায় সেই ইমরান দীর্ঘদিন পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তো এরকম অসংখ্য যাদের কতজনের নাম বলবো আপনাকে। সে বগুড়ার থেকে ছেলে এসেছে চোখে গুলিবিদ্ধ অবস্থায়, সে অবস্থায় তারা লায়ন চক্ষু হাসপাতালে চিকিৎসা নিয়েছে, সেখানে গিয়েছি এবং সেখানে দেখেছি যে তার চোখটি কীভাবে তার নষ্ট হয়ে গেছে। এবং আপনার প্রায় কতজন শুধু তার দুটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে চোখে গুলিবিদ্ধ হয়ে। তা এই প্রেক্ষাপটগুলো মানে আরও বেশি বেদনাদায়ক, এই কারণে যে যারা দৃষ্টিশক্তি হারিয়েছে তারা কিন্তু এখনও তাদের দৃষ্টিশক্তি ফিরে পায়নি, এবং তারা চিকিৎসার জন্য হয়তো বাইরে গেছেন, বিদেশে গেছেন, সেখানেও যে কিন্তু কোনো ডেভেলপমেন্টালে যে চিকিৎসা পেয়েছেন। এবং কারণ আপনি জানেন যে চোখ নষ্ট হয়ে গেলে সেই চোখের দৃষ্টিশক্তি ফিরে দেওয়া সম্ভব নয়। পরবর্তীতে এখানেই শুধু শেষ নয়, যে পরবর্তীতে যারা আহত হয়েছেন তাদের পাশেও আমাদেরকে দাঁড়াতে হয়েছে, কারণ আমি জেলে গিয়েছি, জেল থেকে মুক্ত হয়েছি, এবং তার পরবর্তীতে যারা চিকিৎসায় আহত ছিলেন বিভিন্ন হাসপাতালে ছিলেন, এবং সেখানে আমাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তখন, তার নির্দেশনা অনুসারে আমরা বিভিন্ন হাসপাতালে ডোর টু ডোর নক করেছি এবং সেখানে তাদের চিকিৎসাকে সুনিশ্চিত করার চেষ্টা করেছি। এবং সেখানে যখন গিয়ে দেখি যে আমরা জিজ্ঞেস করেছি যে কতজন আহত হয়েছে, আহতদের লিস্ট আছে, কিন্তু কতজন মারা গিয়েছেন তাদের লিস্ট কিন্তু ইভেন ঢাকা মেডিকেল কলেজ দিতে পারেনি। সেখানে তারা যে কতজন এন্ট্রি হয়েছে সেই লিস্টটা কিন্তু প্রপারলি লিস্ট ছিল না, এবং সেখানে পরিচালক নিজেও কিন্তু সেটি স্বীকার করেছেন এবং বলেছেন সেটি। সুতরাং সেই জায়গায় সেজন্যই বললাম যে এই আন্দোলনে অ্যাকচুয়ালি যে কী পরিমাণ আমাদের শহীদ হয়েছে সেটি সঠিকভাবে তদন্ত যদি আপনি করেন তাহলে কিন্তু সেই সংখ্যাটি কিন্তু এখনও মানে পুরোপুরি হয়তো লিপিবদ্ধ হয়নি আমি মনে করি। সেটা আমার ব্যক্তিগত মতামত বলে আমি মনে করি যে এখনও সেটার জন্য ধরেন অনেকেই কিন্তু এখনও তারা তার সন্তানকে খোঁজেন যে তার সন্তান কোথায় ছিলেন, তাদের লাশটি পর্যন্ত তারা কিন্তু পায়নি। তো এই ঘটনাগুলো একদিনের ঘটনা নয়। আমি কারণ আপনাকে বলেছি যে 17 বছরের মানুষের যে ক্ষোভ, মানুষ যে গণতান্ত্রিক একটি ধারাতে ফিরে আসতে চান, সেই জন্যই কিন্তু এই প্রেক্ষাপট যখন তৈরি হয়েছে এই সুযোগের অপেক্ষায় কিন্তু এই গণতান্ত্রিক যে যারা দলগুলো ছিল তারা তখন কিন্তু এই সুযোগটারই কিন্তু অপেক্ষা ছিলেন, এবং তার সেই সুযোগটাকে তারা তখনও কিন্তু কাজে লাগিয়েছিলেন। এবং সেখানে আপনারা দেখেছেন যে এই কোটা বিরোধী আন্দোলনটি শেষ পর্যন্ত কিন্তু একটি রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে আমি মনে করি, এই কারণে যে তারা তখন কিন্তু এক দফা দাবি দিয়েছেন যে সরকারের পদত্যাগ, এবং তারা কিন্তু 2রা আগস্ট যে এক দফা দাবি দিয়েছিলেন যে সেখানে কিন্তু তারা সরকারের সরাসরি পদত্যাগ দাবি করেছেন। সুতরাং সেই জায়গাতে আপনি বুঝতেই পারছেন যে আন্দোলনটি শেষ পর্যন্ত কিন্তু রাজনৈতিক আন্দোলনেই পরিণত হয়েছে, এবং মানুষ যেখানে নেমে এসেছে, আমরা জেলখানায় ছিলাম, সেটা হয়তো সময় পেলে আপনাকে পরবর্তীতে বলবো যে জেলখানায় বা আমরা কী অবস্থায় ছিলাম, কী প্রেক্ষাপটে ছিলাম। সেখান থেকে যখন আমরা অ্যারেস্ট হই সেই প্রেক্ষাপটে, কারণ আমাদেরকে যে চিকিৎসারত অবস্থায় কিন্তু আমাদেরকে অ্যারেস্ট করানো হয়েছে, এবং সেখানে সেই অবস্থা থেকে অ্যারেস্ট করলো আপনাকে, সেটি ছিল আমাদেরকে ঢাকা কলেজের একটি নামে একটা রোগী আসার কথা ছিল, কোথাও তাকে চিকিৎসা করার সুযোগ পাচ্ছিলাম না, যার কারণে আমাকে ব্যক্তিগত চেম্বারে যেতে হয়েছে। যে আমার চেম্বার কিন্তু বন্ধ, বেশ আন্দোলন যখন শুরু হয় তখন থেকে আমাদের চেম্বার বন্ধ ছিল, আমার চেম্বারটি।
তো ওই তাকে একটা স্পেশাল ব্যবস্থা করে তাকে গিয়েছিলাম, সেখানে ডিবি যেই কাজটি করেছেন সেখানে তারা, আমি যাওয়ার আগেই ডিবি ওখানে প্রেজেন্ট ছিল এবং তারাই ওই রুগীকে তারাই ফোন করেছিল তাদের, কারণ আপনিও জানেন যে ওই সময় ইন্টারনেট চালু ছিল না, ইন্টারনেট বন্ধ ছিল, এবং সেই অবস্থায় তারা ফোন করে সেখানে আমাকে তারা ট্র্যাপ করে ওখানে নিয়ে গেছেন এবং সেইখান থেকে তারা পরে অ্যারেস্ট করেছেন। যাক, সেটি একটা ঘটনা, কারণ এটি আমি না, এরকম অনেকেই হয়তো অ্যারেস্ট হয়েছেন, অনেকেই সেই ঘটনার ইয়েতে শিকার হয়েছেন এবং যারা বিশেষ করে হাসপাতাল থেকে পর্যন্ত কিন্তু অ্যারেস্ট করে নিয়ে গেছে, এরকম ঘটনাও কিন্তু অনেকে ঘটেছেন। শুধু চিকিৎসা কাজে যে ব্যাহত করা হয়েছে তা না, চিকিৎসা নিতে এসেছেন সে হাসপাতাল থেকে তারা অ্যারেস্ট হয়েছেন। আমি তো ঢাকা মেডিকেল কলেজের কথাই বলতে পারবো। ঢাকা মেডিকেল কলেজে আমি নিজেও গিয়েছিলাম, যখন আহত হয়ে তারা আসলো তখন সেখানে কিন্তু চিকিৎসারত অবস্থায় আমাদের যারা যে সকল পেশেন্ট ছিল সেখান থেকে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। তো এরকম অসংখ্য ঘটনা, অসংখ্য হাসপাতালে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। সেজন্য যে মনে করি যে এই জুলাই যে আন্দোলন, জুলাই যে বিপ্লব যেটি বলবেন, সেই বিপ্লবটি কিন্তু মানে একটু প্রেক্ষাপট, এবং সেই প্রেক্ষাপটের পরবর্তীতে চিকিৎসকদের যে ভূমিকা সেটি কিন্তু অতুলনীয়, এবং সেই চিকিৎসকদের কথা যারা মানে সম্পৃক্ত ছিলেন সেই জন্য তারাই হয়তো ভালো বলতে পারবেন যে চিকিৎসকরা কী ভূমিকাটি রেখেছিলেন। অসংখ্য ধন্যবাদ। আমরা আরও শুনবো আপনার কাছে। শাকুর স্যার, আপনার কাছে আমরা ফিরে আসছি। আমরা আপনাদের দুজনের কথাই কিছু বিষয় উঠে এসছে, যে প্রথমে আপনি যখন বলেছিলেন যেটা চিকিৎসক মানে সে কিছু মানবিক দায়িত্ব পালন করবে একটা মানুষ হিসেবে। তারপর রফিক স্যারের কথাতে এসছে যে আমাদের অনেক চিকিৎসক কিন্তু সেই মানবিক দায়িত্বটা পালন করে নাই, বরং অনেক অমানবিক আচরণও হয়েছে, সক্রিয়ভাবে চিকিৎসায় বাধা প্রদান করা হয়েছে। তো স্যার, সামগ্রিকভাবে যারা চিকিৎসা দিয়েছেন অনেক জীবনের ঝুঁকিও ছিল। তৎকালীন রাষ্ট্র তো এই ব্যবস্থাটাকে সমর্থন করেনি অনেকভাবে, আমরা অনেক রকম গল্প শুনেছি। তো আপনার চোখে ওই সময়ের চিকিৎসার সীমাবদ্ধতাগুলো কেমন ছিল স্যার, এগুলো যদি আমাদেরকে একটু শেয়ার করেন। দেখেন, আমি প্রথমত বলি যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় দুটো ব্যবস্থা কার্যকর। একটা হচ্ছে রাষ্ট্রীয় চিকিৎসা প্রতিষ্ঠানগুলো সরকারি, আর একটা হচ্ছে বেসরকারি। আপনি খেয়াল করে দেখবেন যে এই গত আন্দোলনটায় যে সরকারি বেসরকারি নির্বিশেষে সকল হাসপাতালেই কিন্তু মানুষ চিকিৎসার জন্য গিয়েছিল, মানে আহতরা যারা আহত হয়েছে। বিশেষ করে আমাদের চোখে পড়েছে যে অনেক বেসরকারি প্রতিষ্ঠান ওই সময় যে সরকার ছিল সেই সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করেছে, কারণ ওই ধরনের রোগী অনেক সময় তারা ম্যানেজ করেছে, কিন্তু একটা লেভেল পরে তারা সরকারি হাসপাতালে পাঠাতে বাধ্য হয়েছে। একটু আগে আমার সহ আলোচক প্রফেসর রফিক যে কথাগুলো বলছিল, কথাগুলোর মধ্যে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওই সময়কার আপনিও উপলব্ধি করেছেন সহায়ক কোনো অবস্থা ছিল না, পরিবেশ ছিল না যে সুন্দরভাবে চিকিৎসা দেওয়া যায়। দ্বিতীয়ত, সরকারি লেভেলে যখন হাসপাতালে চিকিৎসায় যাচ্ছিল, রোগী তো সরকারি হাসপাতালে যাবে, বেশি আকারেই যাবে, গিয়েছিল। আমাদের সবচেয়ে প্রথম যে কাজটা, যে রোগীর নাম লিপিবদ্ধ করা, টেলিফোন নাম্বার রাখা, সো এটাকে বলা হয় মেডিকেল সায়েন্সে রেকর্ডিং অ্যান্ড রিপোর্টিং সিস্টেমটাকে ডিস্ট্রয় করা হলো। অর্থাৎ কে আসছে তার নাম থাকবে না, কে মারা যাচ্ছে সেটাও থাকবে না, কারণ হচ্ছে এটাকে ম্যানিপুলেট করা হচ্ছিল। দ্বিতীয় হলো সরাসরি অথবা অন্যভাবে বাধার সৃষ্টি করা হয়েছে। এটা আমি আমার কথা বলবো না, আপনাদের বিভিন্ন গণমাধ্যমে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে এগুলো প্রচার হয়েছে, এবং এই বাধার সৃষ্টির ফলে নিশ্চিতভাবে ওই সময় চিকিৎসা ব্যবস্থা কিন্তু ভেঙে পড়েছিল। এই ভেঙে পড়া চিকিৎসা ব্যবস্থা এই চালিয়ে নেওয়ার জন্য, যদিও আমি বলছি কিছু চিকিৎসক এই ব্যাপারে ওই পক্ষে কার্যকর ছিল, কিন্তু বহু নিবেদিত প্রাণ চিকিৎসক, বহু মানবিক চিকিৎসক, বহু গণতন্ত্রমনা চিকিৎসক, তারা কিন্তু তার যেভাবেই হোক এই চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য যথেষ্ট শ্রম দিয়েছেন, ঝুঁকি নিয়েছেন, অনেকে অ্যারেস্টও হয়েছেন। এখানে চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত উজ্জ্বলতর। আপনি 90-এর গণ অভ্যুত্থানের আগে চলে আসেন 71, যেটার মাধ্যমে স্বাধীন হয়েছি সেই রাষ্ট্রের একজন নাগরিক। সেখানে চিকিৎসকের ভূমিকা এবং আত্মাহুতির কথা ইতিহাসে লেখা আছে, নতুন করে বলার কিছু নাই। 90-এর মিলন ভাইয়ের কথা, শহীদ ডাক্তার মিলনের কথা মনে করতে হবে। ওই সময় ডাক্তারদের অংশগ্রহণ এবং সক্রিয় অংশগ্রহণ, নেতৃত্ব দেওয়া প্রমাণ করে দিয়েছে।
তার ধারাবাহিকতায় এই যে 24 জুলাই যেটা হলো, এই ডাক্তাররা যে মানবিক, চিকিৎসক সমাজ যে মানবিক দৃষ্টিকোণ থেকে ঝুঁকি ঝামেলাকে এড়িয়ে মানবতার সেবায়, চিকিৎসা সেবায় যে ব্রত হতে পারে, বহু সংখ্যক ডাক্তার সেই স্বাক্ষর রেখে গেছেন। পরিবার ভিত্তিক কথা যদি বলেন, তাহলে শুধু চিকিৎসকের পরিবার নয়, সকল পেশার পরিবার নেমে এসেছিল। আপনি যদি শ্রেণীভিত্তিক কথা বলেন, সকল শ্রেণী। এখানে আমার একটা উপলব্ধি আছে, জন আন্দোলনই উপলব্ধি হলো যে আপনি যে কোনো কিছুকে যখন আস্থায় নিয়ে আসতে পারবেন, অর্থাৎ আন্দোলনটা মানুষের আস্থায় চলে এসেছিল। কেন এসেছিল? বিগত বছরগুলোর যত যন্ত্রণা, বঞ্চনা, বিভিন্ন কিছু বহুভাবে মানুষ যখন দিতে ব্যর্থ হয়েছিল, সেই বঞ্চনার বঞ্চিত মানুষগুলো অথবা শোষিত মানুষগুলো অথবা হেরে যাওয়া মানুষগুলো, তারা কিন্তু তখন এই আন্দোলনকে জাতীয় আন্দোলনের পর্যায়ে নিয়ে আসছে। তার একটা অংশ অবশ্যই আমরা, যেহেতু চিকিৎসক হিসাবে এখানে বলতে এসেছি, আমরা চিকিৎসকরা চিকিৎসা দিয়ে, আন্দোলনে অংশ নিয়ে, মনস্তাত্ত্বিক সাপোর্ট দিয়ে অথবা কোথাও কোনো মোটিভেটিভ বক্তব্য রেখে আমরা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছি বলে ধন্য মনে করি একজন ডাক্তার হিসেবে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের আরেকটা বিরতির সময় এসেছে, আমরা বিরতির পরে আবার ফিরে আসছি। দর্শক, ফিরে আসলাম আরেকটা বিরতির পর আরোগ্য নিকেতনের বিশেষ পর্বে। স্যার, বিরতির আগে শাকুর স্যার আমাদের কিছু কথা বলছিলেন, চিকিৎসকদের অনেকের ভূমিকার কথা বলছিলেন, এবং ঐতিহাসিকভাবে সেই 52 ভাষা আন্দোলন, 71, 90 এবং এই আন্দোলনে যে ভূমিকা, এবং অনেকে জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা দিয়েছেন, 2 জন চিকিৎসক শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন, অনেক কিছু। কিন্তু স্যার, মূল স্রোতধারায় আমাদের এই চিকিৎসকদের বা নার্স বা অন্যান্য স্বাস্থ্যকর্মীদের যে ভূমিকা, এই যে নিরলস যে পরিশ্রম, খুব একটা উঠে আসছে না। এটা কেন হচ্ছে স্যার? কেন চিকিৎসকরা সমাজের চোখে একরকম কেন যেন ভিলেন হয়েই থাকছে, অথচ যে জীবনের ঝুঁকি নিয়ে এত বড় একটা কন্ট্রিবিউশন করলো, সেটারও তেমন একটা সামাজিক স্বীকৃতি নেই? ঠিকই বলেছেন আপনি। আসলে মানে জুলাইয়ের বিপ্লবের যে ইতিহাস, সেই ইতিহাসে আমি ওদিন একটি অনলাইন ইয়েতে দেখলাম যে সেখানে তারা এসে বলেছেন যে চিকিৎসকদের যে কী ভূমিকা, সেটা সম্পর্কে মনে হয় বিস্তৃত কোনো কিছু লেখা নেই, বা এই সম্পর্কে কোনো কথাই কিন্তু উঠে আসেনি। সেটা আমি একটা অনলাইনে দেখলাম, জানি না পোর্টালটি সত্য না মিথ্যা কী ধরনের। তবে যদি সেটাই হয়ে থাকে, তবে এটি খুবই দুঃখজনক। চিকিৎসকদের ভূমিকা কিন্তু সবসময় সক্রিয় অবস্থায় থাকেন। আপনি যদি বলেন যে গণতান্ত্রিক আন্দোলনের চিকিৎসকদের কী ভূমিকা, চিকিৎসকরা কিন্তু সরাসরি কিন্তু মিছিল নিয়ে, ব্যানার নিয়ে কিন্তু মাঠে নেমেছে। গণতান্ত্রিক আন্দোলন, এই 17 বছরের বিভিন্ন আন্দোলন সংগ্রামে চিকিৎসকরা কিন্তু মাঠে ছিলেন। শুধু তাই নয়, যারা আহত হয়েছিলেন তাদেরকে, গণতান্ত্রিক আন্দোলন যারা আহত হয়েছেন তাদের পাশেও কিন্তু দাঁড়িয়েছেন এই চিকিৎসকরাই, সেটি যেই ফর্মেই হোক না কেন। প্রিভিয়াস হিস্ট্রিগুলো যদি আপনি দেখেন, সেখানে কিন্তু একই ব্যাপার, যে কতজন ডাক্তার শহীদ হয়েছিলেন আমাদের সেই স্বাধীনতা যুদ্ধের সময়। হ্যাঁ, তো সুতরাং সব ক্ষেত্রেই চিকিৎসকদের একটি ভূমিকা থাকেন। তো সমস্যা হয় যারা ইতিহাসবিদ, যারা ইতিহাস লেখেন, তারা কেন জানি এই চিকিৎসকদের সাথে তাদের একটা হয়তো বা বৈরিতা ভাব থাকে। এবং তারা দেখবেন যে সমাজের ইয়েতে যারা চিকিৎসকরা শুধু আত্মহুতির জন্য, চিকিৎসকরা শুধু দেওয়ার জন্যই তারা আছেন, বাট তাদের যে রিপ্রেজেন্টেটিভ থাকেন, তারা যে কত বড় ভূমিকা রাখতে পারেন, সেটি যদি আপনি না দেখেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। আমি যে আপনাকে বললাম, জেলখানা থেকে আমি যখন ডিবি অফিসেই ছিলাম, ডিবি অফিসে চোখের সামনে থেকে জম টুপি যেটা বলে, যে ফাঁসির মঞ্চে যখন আসামি যায়, তখন তাদেরকে কিন্তু জম টুপি পরানো হয়। কালো দেখবেন যে একটা টুপি পরা, একদম গলা পর্যন্ত, নাক মুখ ঢেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়। এরকম কিন্তু জম টুপি পরে কিন্তু রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে। আমাদেরকে হাতে হ্যান্ডকাপ পরানো, চোখ বেঁধে কিন্তু রিমান্ডে নেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, ইলেকট্রিক চেয়ারও পর্যন্ত বসানো হয়েছে। এবং সেই ওই সময়কার প্রেক্ষাপটটি আপনাকে বলছি, সেইখানে কিন্তু যখন একজন কিন্তু আহত হয়ে, যাকে ইন্টারোগেশনের পরে আসার পরে সেই চিকিৎসকের ভূমিকা, আমি কিন্তু অ্যারেস্ট হয়েছে যে চিকিৎসক হিসেবে না, আন্দোলনরত অবস্থায়। তো সেখানে কিন্তু ওই যে চিকিৎসকের ভূমিকাটা কিন্তু ওই ডিবি অফিসে বসেও করতে হয়েছে। এবং তাদেরকে সুতরাং তারা যে শুধু আন্দোলন করা বা চিকিৎসা দিতে, সেবা দিতে যাই তাদের যে ভূমিকাটা, সেই ভূমিকাটা থাকে না। সুতরাং
এই ইতিহাসগুলো কিন্তু আপনাকে যাদেরকে লেখার কথা, যারা এগুলোকে লিপিবদ্ধ করে থাকেন, তারা কিন্তু এটি বলেন। তবে আমি কিন্তু আপনি যেটি বলছেন সেটা কিন্তু আমি ভিন্নভাবেও দেখি। কারণ আমি যেমন একজন ফটোগ্রাফারকে জানি, যিনি ওই সময়ে আমার কাছে এসেছিলেন, যে চিকিৎসকদের কি ভূমিকা ছিল সে ব্যাপারে, মানে আমরা কি ভূমিকা করেছিলাম এই জুলাই যে বিপ্লবের যে আমাদের যে গল্পগুলো, আমাদের যে কথাগুলো, সেগুলো কিন্তু সে লিপিবদ্ধ করে নিয়ে গিয়েছেন। আমি জানি না তার বইটি প্রকাশিত হয়েছে কিনা বা কোথাও এটি এসেছে কিনা মুদ্রণ আকারে, সেটা আমি জানি না, হয়তো বা হয়েছে, বা সেটির কপি অবশ্য আমার কাছে নেই। তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু ইতিহাস কিন্তু সাক্ষী দিবে। তবে আপনার যে আজকের যে আলোচনা, সেটিও কিন্তু একটি ইতিহাস, এবং সেটি কিন্তু একসময় মানুষ জানতে পারবেন এই আলোচনার মাধ্যমেই যে চিকিৎসকদেরকে কিন্তু কতটুকু ভূমিকা ছিল। এবং আপনি দেখবেন যে এই ডাক্তার সজীব যে শহীদ হয়েছেন, সেই ডাক্তার সজীব যখন শহীদ হন, তার ভাই যখন তার খুঁজে পাচ্ছিলেন না, যখন তাকে নিতে আসেন, খুঁজে পান, সেই প্রেক্ষাপটটা কিন্তু একটু ভিন্ন ছিল। এবং তার বাবা, আপনি নিজেও জানেন সেই ব্যাপারটি, যে তার আম্মা দীর্ঘদিনের অসুস্থ, এবং সেই অসুস্থতার থেকে পরবর্তীতে আমাদেরকে যে মেডিকেল সাপোর্টটা তাকে দিতে হয়েছে, সেটিও কিন্তু সকলেরই জানা। সুতরাং এগুলো বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে, যে ডাক্তার সজীব হোক, ডাক্তার রুবেল হোক, কিংবা আমাদের যে অসংখ্য ডাক্তাররা যারা আহত হয়েছেন, যারা আমি শুধু শহীদ হয়েছেন 2জন ডাক্তারের নাম বললাম, আমি অসংখ্য ডাক্তারের নাম বলতে পারবো যারা কিন্তু আহত হয়েছিলেন। আমার সাথে বিভিন্ন হসপিটাল টু হসপিটাল তারা ঘুরেছেন, তারা ওই সময় গিয়েছেন, তারা সাহস করে, ছোট ছোট বাচ্চারা, তারা মাত্র আপনি ধরেন মেডিকেল স্টুডেন্ট, মাত্র পাশ করে বের হয়েছে, এরকমও আছে আমার সাথে, বিভিন্ন হসপিটালে তারা গিয়েছেন, এবং তারা আমাকে সাহস দিয়েছেন যে স্যার প্লিজ আগান, ওইখানে এরকম একটা ঘটনা ঘটছে, যাবেন কিনা। তা আমি সাথে সাথে কিন্তু সেখানে বিভিন্ন সরকারি হাসপাতালে বাইরেও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে আমরা গেছি। সেই ইতিহাসগুলো কিন্তু এক সময় সত্যি ইতিহাস কখনো কিন্তু আপনার বিকৃত হবে না, এবং এটি লুকিয়ে রাখারও কোনো জিনিস নয়। এবং যারা এটিকে লিপিবদ্ধ করেন, তাদের দায়বদ্ধতা আছে, এবং তারা যদি এটি সঠিকভাবে করেন, তাহলে কিন্তু এই কথাগুলো কিন্তু একসময় উঠে আসবে। কারণ এগুলো আপনি তো সাক্ষী হয়ে থাকবে। আশা করি স্যার আপনাদের মাধ্যমে এই সামাজিক স্বীকৃতির বিষয়টা সামনে আসবে। আমরা আরও শুনবো স্যার আপনার কাছ থেকে। আমি তো শাকুর স্যার আপনার কাছে আরেকটা প্রসঙ্গে যাচ্ছি। এই যে আন্দোলন হলো, অনেক মানুষ নিহত হয়েছে, প্রায় 10,000-এর বেশি আহত হয়েছে, অনেকে চোখ হারিয়েছেন, হাত পা হারিয়েছেন, এবং দীর্ঘমেয়াদী তারা পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের একটা দীর্ঘমেয়াদী পুনর্বাসনের ব্যবস্থা প্রয়োজন। এই জায়গায় আমরা কতদূর এসছি, বা আমাদের এখানে কি করতে পারছি, আমরা যদি খুবই সংক্ষেপে এই বিষয়টা বলেন। একেবারেই যদি সংক্ষেপে বলি, যে অনেক মানুষের আত্মাহুতি, অনেক পরিবারের ক্ষতি, অনেক এই ধরনের আহত মানুষ, তাদের এই অবদানের স্বীকৃতির স্বরূপ, এবং সকল মানুষের সম্পৃক্ত হওয়া, আশা আকাঙ্ক্ষা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, সেই সম্পৃক্ত হওয়ার কারণে সার্বিক গণ আন্দোলন যেটা হয়েছে, সেখানে একটা প্রত্যাশিত বাংলাদেশ, এই প্রত্যাশায় আমরা নতুন অধ্যায়ে আসলাম। আমরা সেই প্রত্যাশিত বাংলাদেশের অধ্যায়ে এসে তারপর একটা গণতান্ত্রিক নির্বাচনও পেলাম। ঠিক আমি যখন কথা বলছি, তখন একটা গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনায় আছে। তো ঘটনাগুলো ঘটলো যখন, তারপরে ওই সময় সরকার পরিবর্তন হয়ে অন্তর্বর্তীকালীন সরকার হলেন, তখন থেকেই কিন্তু এই ধরনের ব্যাপারগুলোকে লিপিবদ্ধ করা হয়েছে, আমলে নেওয়া হয়েছে, এবং অনেক ক্ষেত্রে বিশেষ চিকিৎসা ব্যবস্থার দেয়া হয়েছে, এটা অস্বীকার করলে চলবে না। এবং একই সাথে অনেক আহতকে বিদেশে চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছে। আমাদের তো চাওয়া এবং আকাঙ্ক্ষা অনেক বড় থাকবে, এটাই স্বাভাবিক। আমি মনে করি যে পরিবর্তিত বাংলাদেশে সেই ধরনের আহতদের এবং নিহতের পরিবারকে তাৎক্ষণিকভাবে যে ধরনের সহযোগিতা দেওয়ার কথা ছিল এবং যতটা দেওয়া সম্ভব হয়েছিল, সেটা কিন্তু যথেষ্ট আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করব। কিন্তু এই ধরনের ব্যবস্থাপনায় ইমিডিয়েট একটা ব্যাপার থাকে, মধ্যবর্তী একটা ব্যাপার থাকে, আর লং টার্ম আর একটা ব্যাপার থাকে। ইতিমধ্যে আমাদের আলোচনায় এসে গেছে, অনেকে চোখ হারানো যোদ্ধা, বিপ্লবের যোদ্ধা আছে, হাত পা হারানো যোদ্ধা আছে, তাদের পুনর্বাসনটা যেমন দরকার, তাদের পারিবারিক পুনর্বাসনটাও দরকার। আমার যতদূর মনে পড়ে যে এবারের বাজেটটাকেও যদি আমরা খেয়াল করি, বা তার
পরে তার আগে সরকার গঠনের পরে সরকারের উচ্চ পর্যায় থেকে যে কমিটমেন্টগুলো লক্ষ্য করি, একই সাথে বিরোধীরা যারা আছেন তাদেরও কমিটমেন্ট এবং কথাবার্তায় যেটা বুঝি, এবং আমাদেরও যেটা আকাঙ্ক্ষা যে সেই আকাঙ্ক্ষিত বাংলাদেশে এই সমস্ত বিষয়গুলো গুরুত্ব সহকারে যেভাবে গুরুত্ব দেয়া হচ্ছে তাকে আরও বেশি গুরুত্ব দিয়ে আগামীর সুন্দর বাংলাদেশে তাদেরকে পুনর্বাসিত করা প্রয়োজন। এটা হচ্ছে আমার আকাঙ্ক্ষার কথা। একটা জিনিস আমি কিন্তু একেবারে নির্দ্বিধায় বলতে পারবো, সেটা হচ্ছে যে আন্দোলনটা যেমন ছিল অনেক আস্থা অর্জন করে একটা আন্দোলন যার সফলতা এসেছে, অনেক দিনের চাওয়া একটা সুন্দর নির্বাচন, সেটা কিন্তু যেভাবেই হোক একটা নির্বাচন হয়েছে এবং মানুষের সক্রিয় অংশগ্রহণের ব্যাপারটা আপনার আমার সবার চোখে পড়েছে। এবং আরেকটা বিশেষ দিক আমি বলবো, এবার যে কালি, অমোচনীয় কালিটা দেয়া হয়েছিল, গত সপ্তাহ আমার রোগী একজন দেখাচ্ছে যে আমার কালিটা এখনও আছে। এটা কিন্তু অনেক কিছু সিগন্যাল বহন করে যে মানুষ অত্যন্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিতে গিয়েছিল। ভোট যারা করেছেন ব্যবস্থাপনায় তারাও সুন্দর ব্যবস্থাপনার চেষ্টা করেছেন, কালিটার ব্যবহারও অনেকটা প্রমাণ আসে। এখন কথা হলো সরকার তো গঠন হয়ে গেছে, আমরা তো প্রত্যাশিত বাংলাদেশের স্বপ্নের মধ্যে আছি। স্যার আমাদের একটা সর্বশেষ বিরতির সময় এসেছে স্যার, আমি আপনার এই কথাগুলো শুনবো আমাদের সর্বশেষ বিরতি থেকে এসে। দর্শক, ফিরে আসলাম সর্বশেষ বিরতির পর আরোগ্য নিকেতনের বিশেষ পর্বে। আমাদের মাঝে আছেন অধ্যাপক ডক্টর আব্দুল শাকুর খান এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। স্যার, আমরা বিরতির আগে আপনার কাছ থেকে শুনছিলাম আশাবাদের কথা, যদি স্যার আপনার কথা। আমি ওই যে একটা কথা আস্থাকে খুব আমলে আনছি, যে একটা আস্থা নিয়ে নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ হলো। আস্থা ধরে রাখা কিন্তু একটা সাংঘাতিক রকম চ্যালেঞ্জ। এটা চ্যালেঞ্জটা মোকাবেলা করতে গেলে যারা এখন ক্ষমতায় আছেন এবং ডেফিনেটলি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যারা বিরোধী দলে আছেন, আমি সকল পক্ষ এবং একই সাথে জনগণের একটা দৃঢ় কমিটমেন্ট আশা করছি। কমিটমেন্টটা আশা করব আমি, এটাই স্বাভাবিক। আমি আশা করছি বাংলাদেশ যেন আর সেই রকম বাংলাদেশ না হয়, বাংলাদেশ যেন সত্যিকারের গণতান্ত্রিক এবং মূল্যবোধের বাংলাদেশ হয়, মানবিক বাংলাদেশ হয়। এবং এই যে আন্দোলন সংগ্রামে, গত আন্দোলনে যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, নিহত হয়ে গেছে যে সমস্ত পরিবারের সদস্য, সেই পরিবারকে আমলে নিয়ে তাদেরকে আস্থায় নিয়ে রাষ্ট্র সামনের দিকে আগাবে। এটা আমার উপলব্ধি না, আমার এটা হচ্ছে বিশ্বাস এবং আমার আকাঙ্ক্ষা। আমরা সেই আস্থাকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাই। চিকিৎসক তার চিকিৎসা পেশায় পূর্ণ মনোযোগ দিয়ে একজন ভালো মানবিক চিকিৎসক হোক। চিকিৎসককে যেন রাস্তায় কোনো আন্দোলনের জন্য নামতে না হয়, তার পেশাকে সে যত্নের সাথে পেশাটাকে লালন করুক। এবং সে যদি সেই পেশাকে লালন করে মানবিক দৃষ্টিকোণ থেকে, তাহলে একটা সুন্দর প্রত্যাশিত বাংলাদেশে চিকিৎসক একজন পেশাজীবী হিসাবে চিকিৎসা পেশায় উন্নতি লাভ করবে এবং তার এই পেশার কৃতিত্ব এবং পেশার অবদান দিয়েই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা সবাই আশা করি আপনাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ আমরা খুব শীঘ্রই হয়তো দেখতে পাবো। স্যার, আপনার কাছে আমরা সর্বশেষে এসেছি, দুইটা ব্যাপার আমি জানতে চাইবো। একটা হচ্ছে স্যার যে প্রত্যাশার কথা বলেছেন, তো সেই প্রত্যাশা যারা পূরণ করবেন এবং এখন যে ক্ষমতাসীন দল, সেই দলের যে রাজনৈতিক দল, সেই দলের আপনি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, এখানে আপনার একটা কমিটমেন্টের ব্যাপার থাকবে। এর পাশাপাশি এই যে আমরা বললাম যে চিকিৎসকদের সামাজিক স্বীকৃতি নেই, আপনি একদম আন্দোলনের ভেতরে ছিলেন, পুরোটা ব্যাপার আপনি যতটা গভীরভাবে জানেন অনেকেই হয়তো ততটা জানে না। আপনার এগুলো লিপিবদ্ধ করার, কোনো বই লেখার, মানুষকে জানানোর, যেটা অনেকদিন থেকে যাবে, কোনো পরিকল্পনা আছে কিনা? দেখেন, ধন্যবাদ আপনাকে। আমি অত্যন্ত আশাবাদী এবং আশাবাদী একজন মানুষ, কারণ আশা নিয়েই তো আমাদের আন্দোলন, আশা নিয়েই তো আমাদের পথ চলা। এবং সেই কারণেই কিন্তু আমরা কিন্তু জানতাম না যে এই জুলাই আন্দোলন, কারণ আমরা অনেক আন্দোলন এর আগে করেছি, জুলাই আন্দোলনটা যেটা একটা পরিণত এবং পরিপক্ক আন্দোলন, যেটা আস্থার আন্দোলনে পরিণত হয়েছে এবং মানুষ যেন এখানে যেটা চেয়েছে সেটা তারা পেয়েছেন, সেই জায়গাটা কিন্তু প্রথমে কিন্তু কোনোভাবে বোঝা যায়নি এবং সেটা কিন্তু
শেষ পর্যন্ত কারণ আমরা তো তখন জেলেই চলে গেছি, আমরা হয়তো বুঝতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি এটা কোথায় কোন রূপে ধারণ করে শেষ পর্যন্ত। তবে সেটা কিন্তু হয়েছে, কিন্তু সেটি এই রেজাল্ট যদি আপনি এই ফলাফলটি যদি আপনি পরিপূর্ণ ভোগ করতে চান তাহলে পরিবেশ কিন্তু দরকার, এবং সেটির জন্য দরকার হলো একটি গণতান্ত্রিক পরিবেশ। গণতন্ত্রের যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার এসেছে, তাকে যথেষ্ট সময় দিতে হবে কাজ করার জন্য। তাহলে কিন্তু আপনি পাবেন যে গণতান্ত্রিক সরকার কিভাবে তাদের জন্য কি করেন সেটি কিন্তু জবাবদিহিতা, কারণ গণতান্ত্রিক সরকার কিন্তু সবসময় জবাবদিহিতার মধ্যে, কারণ জবাবদিহিতা না থাকলে কিন্তু আপনি এটি জানতে পারবেন না, কারণ আপনি জিজ্ঞেস করতে পারবেন না। তো সেই জন্য গণতান্ত্রিক সরকার থাকলেই কিন্তু আপনি সেটি সম্ভব হবে। এই যে এই প্রিভিলেজ যে গ্রুপটি আছে, তাদের যে রাইটস, তারা যেটি নিয়ে তারা করেছেন, সেই শহীদ পরিবারগুলো থেকে শুরু করে যারা গণতান্ত্রিক আন্দোলন করতে যারা শহীদ হয়েছেন, সেই পরিবারগুলো কীরকম আছেন, আহত হয়েছেন, তাদের অবস্থাটা কি সেই জায়গায়। তবে আমি আস্থার জায়গায় এটুকু বলি, একটু ছোট কথা বলতেই হবে, সেটা হলো যে গতকালকে আমার কাছে লিটন মণ্ডল এসেছিল। সেই লিটন মণ্ডলের, ঝিনাইদহের লিটন মণ্ডলের কথা আপনারা সকলেই জানেন, যে এসেছিল 2 হাত কেটে, 2টি হাত জারের মধ্যে, একটি হাত জারের মধ্যে বিচ্ছিন্ন, ডান হাতটি, বাম হাতটি শুধু একটু অংশ লেগেছিল। সেই লিটন মণ্ডল গতকালকে আমার চেম্বারে এসেছিলেন, আমার সাথে দেখা করেছেন, এবং লিটন মণ্ডল যে আশার কথা বলে গিয়েছেন এবং তাকে যে আশ্বস্ত করা হয়েছে যে কথা বলে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে, তাতে মনে হচ্ছে যে আমরা আশাবাদী যে অবশ্যই ভবিষ্যতে এদেরকে যদি আপনি এদের অবস্থানটি যদি আপনি সুসংহত করতে পারেন এবং এদেরকে যদি যথাযথ মূল্যায়ন করতে পারেন, তাহলে কিন্তু সম্ভব হবে একটি মানে যে সরকারের যে আস্থা থাকে, মানুষের যে আস্থা থাকে সরকারের প্রতি, সেটি কিন্তু বাস্তবায়ন সম্ভব হবে। এবং আরেকটা এক কথায় স্যার, বই লেখা। হ্যাঁ, সেটি আপনি ভালোই বলেছেন, কারণ আসলে ধরেন যে 111 থেকে শুরু করে এখন পর্যন্ত সবসময় এরকম বিভিন্ন ইস্যুর সাথে সম্পৃক্ত ছিলাম। একসময় মনে হয়েছিল যে 111 নিয়ে কিছু বই লিখবো, কারণ 111-এর বিভিন্ন আন্দোলনের সাথে আমি নিজেও সম্পৃক্ত ছিলাম এবং সেই থেকে ধারাবাহিকভাবে এই পর্যন্ত চলেছে। এবং অবশ্যই যদি কখনো সুযোগ হয়, তাই সেটি হয়তো অন্যরা লিপিবদ্ধ করেনি, যদি আমি কখনো যদি আমার কলমের মাধ্যমে সেটি লিপিবদ্ধ করি, অবশ্যই চিকিৎসকদের কি ভূমিকা ছিল সেই অংশটিকে অবশ্যই গুরুত্ব সহকারে থাকবে। এটুকু আমি আপনাকে ধন্যবাদ স্যার, আমরা সেই আশায় রইলাম। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ব্যস্ততম সময় থেকে আমাদের কিছুটা সময় দিয়ে আলোকিত করার জন্য। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ আমাদের কথা শোনার জন্য। আমাদের দুজন বিশেষ অতিথির কথায় যে উঠে এসছে আমাদের সেই আস্থার জায়গা, আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশের জায়গা, আমরা সেটির জন্য অপেক্ষায় থাকব। আমরা আশা করব এই আন্দোলনের সঠিক ইতিহাস লিপিবদ্ধ হবে এবং সেখানে আমাদের চিকিৎসকদের যে নিবিড় ভূমিকা ছিল আমাদের জাতি সেটি জানতে পারবে। পরবর্তী কোনো পর্বে আপনাদের সবার সঙ্গে আবার দেখা হবে নিশ্চয়ই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।